আমি খাওয়া দাওয়া শেষ করে এসে রুমে এসে দেখি আমার স্ত্রী মাহি আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করছে। মেয়েরা পারেও, একটু পরে দুজনে শুতে যাব, আরও সাজুগুজু করছে। এমন ভাবে সাজছে দেখে মনে হচ্ছে এখন ওকে কেউ দেখতে আসবে। যাই হোক, এখন মাহিকে দেখে একটু বেশি সুন্দর লাগছে, তাই নিজের ভেতরে একটু দুষ্টামি জেগে গেল। মাহিকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর খোলা পিঠে একটা চুমু দিলাম। এইসব কি হচ্ছে? বউকে আদর করা হচ্ছে? ঢং কত, ছাড়ো, আমি ঘুমাবো, কাল অফিসে যেতে হবে। আমি বললাম, ও ম্যাডাম, আগে স্বামী তারপর অফিস, শয়তান একটা। তারপর আমি আর কোনো কথা না বলে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। সকালে ফজর আজান শুনে ঘুম থেকে উঠে দেখি মাহি বিছানায় নেই। এমন সময় বিছানার পাশে আমার স্ত্রী মাহির মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও কেন জানি ওর মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখতে ইচ্ছে করছিল, তাই মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা দেখে বড় সড়ো একটা ধাক্কা খেলাম। মেসেজটা ছিল, আমার সোনাটা কি ঘুম থেকে উঠেছে? মেসেজটা দেখেই মাথা ঝিমঝিম করতে লাগলো। মাহির মোবাইলে তার কোম্পানি থেকে অনেক মেসেজ আসে, আমি সেগুলো অনেকবার দেখেছি, কিন্তু এরকম মেসেজ তো দেখিনি। আমিও আমার স্ত্রী দুজনেই চাকরি করি। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম, বুঝতে পারলাম মাহি আসছে। তাই ওর মোবাইলটা রেখে আমি নিজের মতো করে নিজের মোবাইল টিপছি। মাহি ওয়াশরুম থেকে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে ওর মোবাইলটা হাতে নিয়ে বেলকুনিতে চলে গেল। আমি এখনো বসে আছি, মাথায় একটা কথাই ঘুরছে, কার মেসেজ ছিল ওটা? সকালে অফিসে যাওয়ার জন্য ড্রেসিং টেবিলের সামনে আমি এবং মাহি দুজনেই যে যার মতো রেডি হচ্ছি। কাজের মেয়ে প্রিয়া এসে বলল, নাস্তা রেডি হয়েছে, খাইতে আসেন, বলেই চলে গেল। তারপর আমরা দুজনে যে যার মতো করে খাবার খেতে বসলাম। যেহেতু দুজনেই জব করি, তাই দুজনের মধ্যে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না। তাড়াতাড়ি করে খাবার শেষ করে দুজনে অফিসে চলে গেলাম। আমি অফিসে আসলাম ঠিক, কিন্তু অফিসের কাজে মনোযোগ দিতে পারছিলাম না। সব সময় সেই মেসেজটা নিয়ে চিন্তা, কে সেই ব্যক্তি যে আমার স্ত্রীর মোবাইলে মেসেজ করে? দেখতে দেখতে লাঞ্চ আওয়ার হয়ে গেল। এমন সময় আমার শালি হ্যাপির ফোন এলো। ফোনটা রিসিভ করতে হ্যাপি আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বললাম, কেমন আছিস? হ্যাপি বলল, জি ভাইয়া, আমি ভালো, আপনি ভালো আছেন? হ্যাপি আমাকে ভাইয়া বলে ডাকে, ওর নাকি দুলা ভাই ডাকতে কেমন লাগে। আচ্ছা ভাইয়া, তোমাদের বিবাহ বার্ষিকী কি এই মাসেই? আমি বললাম, মানে? হ্যাপি অপর প্রান্ত থেকে বলল, মানে মাহি আপুকে দেখলাম দামি ব্র্যান্ডের একটা শার্ট কিনলো, তা তো 8,000-এর উপরে দাম হবে। মাহি শার্ট কিনলো, তাও আবার এত দামি? কার জন্য? আমাদের বিবাহ বার্ষিকী তো কিছুদিন আগেই হয়ে গেল, সেই উপলক্ষে দুজনে কক্সবাজার ঘুরে আসলাম। হ্যাপি বলল, হবে হয়তো, ইচ্ছে হয়েছে তাই আপনার জন্য কিনেছে। বাহ ভাইয়া, আপনি তো খুব লাকি ম্যান। হ্যাপি যাতে আমার কথায় চাপা কষ্ট বুঝতে না পারে মতো বললাম, দেখতে হবে না বউটা কার। আমার কথায় হ্যাপি বলল, হয়েছে হয়েছে, আপনি তো ফার্স্ট টাইম আবুকে জব করতে দিতে চাইতেন না, আর এখন গর্ব করছেন। আমার হঠাৎ গত পরশু ওকে একটা ছেলের সাথে মার্কেটের সামনে দাঁড়িয়ে থেকে দেখার কথা মনে পড়ে গেল। সাথে সাথে বললাম, আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই গত পরশু মার্কেটে কেন গিয়েছিলি? কোন ছেলেকে আবার মুরগি বানাচ্ছিস? তারপর আর ওদিক থেকে কোনো আওয়াজ পেলাম না, শুধু টুট টুট শব্দ ছাড়া। বুঝতে পারলাম ফোনটা কেটে গেল। অফিস শেষ করে ক্লান্ত হয়ে বাসায় ফিরলাম। কলিং বেল দিলাম, প্রিয়া দরজা খুলে দিল। ভেতরে ঢুকে প্রিয়াকে চা দিতে বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে চায়ের কাপে চুমুক দিতেই মাহি এসে হাজির। আমাকে বলল, তুমি কখন এসেছো? আমি উত্তরে বললাম, এই তো কিছুক্ষণ আগে। আমিও আগ্রহ নিয়ে ওর হাতের দিকে চাইলাম, কারণ ও আমাকে সারপ্রাইজ দেওয়ার আগেই আমি ওকে সারপ্রাইজ দেব এই ভেবে। কিন্তু এ কি, প্রতিদিনের মতো আজও দেখি ওর হাত ফাঁকা, শুধু নিজের ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নেই। তারপর মনে মনে ভাবলাম, হয়তো নিজের ভ্যানিটি ব্যাগে রেখেছে শার্টটা। মাহি নরমালি তার ব্যাগটা রেখে আমার সাথে কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। আমারও ভেতর ভেতরে একটু অভিমান হলো, সারপ্রাইজটা আগে দিলে কি হতো। রাতে আমি খাটের উপরে বসে ল্যাপটপে কাজ করছি। মাহি কিছুক্ষণ পর এসে গুড নাইট বলে শুয়ে পড়লো, কিন্তু আমি লক্ষ্য করলাম এই শার্টের বিষয়ে কিছুই বলছে না। মনে মনে একটু সন্দেহ হলো, তাই কিছুক্ষণ অপেক্ষা করলাম মাহি ঘুমিয়ে পড়ার জন্য। তারপর যখন বুঝতে পারলাম মাহি ঘুমিয়ে পড়েছে, তখন উঠে মাহির ব্যাগটা দেখার জন্য ব্যাগটা হাতে নিলাম। নিয়ে হাত দিয়ে পুরো ব্যাগ খুঁজেও শার্টটা পেলাম না, কিন্তু যে শার্টটা কিনেছে তার প্রমাণস্বরূপ একটা মেমো পেলাম ব্যাগে। এখানে ক্রেতার জায়গায় পরিষ্কার মাহির নামই লেখা। তাহলে ও কার জন্য শার্ট কিনেছে? মাহির দিকে তাকিয়ে দেখি ও ঘুমাচ্ছে। কৌতূহল বশত ওর মোবাইলটা হাতে নিয়ে তাড়াতাড়ি করে ইনবক্সে ঢুকলাম। ঢুকে দেখি ইনবক্স পুরো ফাঁকা, এমনকি সকালে যে মেসেজটা দেখেছিলাম সেটাও নেই। এবার মাহির উপর পুরো সন্দেহ হতে লাগলো, কে এই তৃতীয় ব্যক্তি যে মাহির খোঁজ খবর নেয়, মাহিও তার জন্য দামি শার্ট কেনে? এরকম আরো অনেক প্রশ্ন নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। বাসায় এসে কলিং বেল টিপতে কাজের মেয়ে প্রিয়া দরজা খুলে দিল। জিজ্ঞেস করলাম, তোর ম্যাডাম কি ঘুম থেকে উঠেছে? প্রিয়া বলল, জি উঠেছে,
জিজ্ঞেস করলাম কই। সে বলল মোবাইলে কার সাথে কথা বলতে বলতে ছাদের দিকে গেছে। আমার সন্দেহটা আরো বেড়ে গেল। ভাবলাম আজ হাতে নাতে ধরবো, তাই আর দেরি না করে আমিও ছাদে গেলাম। গিয়ে দেখি মাহি কারো সাথে হেসে হেসে কথা বলছে। আমি আর সহ্য করতে না পেরে কাছে গিয়ে বললাম, কার সাথে কথা বলছো মাহি? তাও আবার এত সকালে? আমার কথা শুনে মাহি একটু চমকে গেল আর বলল, আরে তুমি এখানে? নামাজ পড়া হয়েছে? আমি বললাম, আমি তোমাকে প্রশ্ন করলাম আর তুমি উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করছো। মাহি কিছুটা চাপা স্বরে বলল, আরে ও আমার কলিগ নিলয় একটা প্রবলেমে পড়েছিল তাই কল করেছে। বলেই মাহি ছাদ থেকে নেমে গেল। আমি ওকে বাধা দিতে গিয়েও পারলাম না। আমি আর কি বা প্রশ্ন করতে পারি? কোনো প্রশ্ন করলে হয়তো উত্তরটা এমনই হবে, কলিগ কিছু না, এমনি, এই টাইপের। তবে বুঝতে পারলাম আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তিটি নিলয়। ছেলেটাকে একটু একটু চিনি আমি। মাহি একদিন পরিচয় করিয়ে দিয়েছিল। দেখতে সুদর্শন, বড়লোক বাপের কোনো আদরের দুলাল হবে হয়তো। মাহি চলে যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। অনেক কিছুই ভাবতে লাগলাম। কিছুক্ষণ পরে মাহি নিজে এলো 2 কাপ চা নিয়ে। একটা কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, কি ব্যাপার? তোমাকে তো আগেই ভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে দেখিনি। আমি কোনো উত্তর না দিয়ে নিজের মতো করে চায়ের কাপটা নিয়ে চুমুক দিচ্ছি। মাহি আবার বলল, কিছু বলছো না যে? এমনি, সব সময় তো আর মনে একরকম থাকে না। মাহি বলল, ঠিক বলেছো। তো অফিস কেমন চলছে? আসলে নানা ঝামেলায় তোমার সাথে তেমন কথা বলা হয় না। আমি কষ্ট লুকিয়ে বললাম, জি ভালোই। আমার আনমনা ভাব দেখে এভাবে আরো কিছু প্রশ্ন করলো মাহি। আমি শুধু উত্তরটাই দিলাম, উল্টো কোনো প্রশ্ন করলাম না। তারপর সময় মতো দুজনে দুজনের অফিসে চলে যায়। আর এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। এর মাঝে আমি একদিন অফিসে বসে ভাবতে লাগলাম, দিন দিন ধরে মাহির মাঝে পরিবর্তন লক্ষ্য করছি আমি। আর ভেতরে ভেতরে যেন শেষ হয়ে যাচ্ছি। ভালোবেসেই তো বিয়ে করেছি আমরা। হঠাৎ করে আমার মাঝে কি এমন কম পড়লো যে ওকে অন্যের কাছে যেতে হচ্ছে? অন্য কারো ভালোবাসার কেয়ার প্রয়োজন হচ্ছে। যতদিন যাচ্ছে আমার অফিস বাসা সবকিছুর উপর যেন কেমন একটা বিরক্তি চলে এসছে। তাই একটা সলিউশনের জন্য আমার ভার্সিটি লাইফের ফ্রেন্ড দোলাকে ফোন করলাম। দোলা মনোবিজ্ঞানের ছাত্রী ছিল, আবার মোটিভেশনাল বক্তব্যের জন্য ওর ভালো একটা সুনাম রয়েছে। দোলাকে ফোন করে বললাম, দোস্ত তুই কোথায়? অফিস শেষ করে কিছুক্ষণের মধ্যে বাসায় যাব। আমি বললাম, দোস্ত আমাকে একটু সময় দে না, একটু প্রবলেমে পড়েছি, তোর থেকে একটা সলিউশন নেব। দোলা বলল, কোথায় আসতে হবে? আমি বললাম, উত্তরায় ইফতি কফি হাউসে আয়। দোলা বলল, ঠিক আছে, তাড়াতাড়ি বের হ, দেরি করিস না কিন্তু। আমি ঠিক আছে বলে লাইনটা কেটে দিলাম। অফিস শেষ করে বাইরে চলে গেলাম। আমি উত্তরায় ইফতি কফি শপে দোলার জন্য ওয়েট করছি। ওর সাথে দেখা করার উদ্দেশ্য হলো ওর কাছে সব খুলে বলবো আর এই অবস্থায় কি করা উচিত একটু সাজেশন নেব। প্রায় 10 মিনিট ওয়েট করার পর দোলা আসলো। এসে বলল, সরি দোস্ত, আমার একটু লেট হয়ে গেছে। আমি বললাম, কি খাবি, কফি না কোল্ড ড্রিঙ্কস? দোলা বলল, একটা কিছু অর্ডার করলেই হবে। এখন বল কেন ডেকেছিস? আমি আমার সমস্যার কথা ওকে সব খুলে বললাম আর আমি কি করব সেটা জানতে চাইলাম। কিছুক্ষণ চিন্তা করার পর দোলা আমাকে বলল, দেখ দোস্ত, আমিও একটা মেয়ে, তাই আমি ভালো করেই জানি মেয়েদের মন কখন কোন দিকে ঘুরে যায় সে নিজেও জানে না। দেখ, এখন হয়তো মাহি নিলয়কে মনে ধরেছে, তাই তোর থেকে স্পেস নেওয়ার জন্য এসব করছে। তুই শিক্ষিত ছেলে, এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে মাহির মনে এখন তুই নেই। আমি মাথা নিচু করে বসে আছি। দোলা আবার বলতে শুরু করলো, তুই একটা কাজ করতে পারিস, তুই বরং 2-3 দিন মাহিকে একটু স্পেস দে, দিয়ে দেখ ও কি করে। আমি বললাম, স্পেস কিরকম? উত্তরে বলল, তুই 2-3 দিনের জন্য ওকে একা রেখে কোথাও ঘুরে আয়। আমি বললাম, কিন্তু এতে কি কাজ হবে? দোলা বলল, হবে কি জানি না, ট্রাই করে দেখ। এর মধ্যে কিন্তু মাহি তোকে চায় কিনা সেটা বোঝা যাবে। আজ আমার কাজ আছে, আমি উঠলাম বলেই দোলা চলে গেল। আমিও বাসার দিকে চলে আসলাম। আজ একটু দেরি করে বাসায় ফিরলাম। রুমে এসে দেখি মাহি খাবার রেডি করে টেবিলে বসে বসে ঝিমাচ্ছে। আমি রুমে ঢুকতে বলল, কই ছিলা তুমি? আমি বললাম, কাজ ছিল। মাহি জানতে চাইলো, কি কাজ তোমার? হ্যাঁ, এত রাতে কেউ বাসায় আসে? জানো না তোমায় ছাড়া আমি খাই না? মাহির এই কথাগুলো আগে ভালো লাগলেও এখন স্রেফ নেকামো লাগছে। তাই কিছু না বলে টেবিলে বসে পড়লাম। মাহি ভাত বেড়ে দিল, কিন্তু আমার সেটা মুখে নিতেও কেমন যেন লাগছে। মাহিকে বুঝতে না দিয়ে বাইরে খেয়ে এসেছি বলে হাত ধুয়ে উঠে পড়লাম। মাথার পেছনে হাত দিয়ে শুয়ে শুয়ে সেই দিনগুলোর কথা ভাবছি। কত সুন্দর ছিল সেই দিনগুলো, কত সুখ ছিল আমাদের এই ছোট্ট সংসারে। কিন্তু আজ সব অতীত। এসব ভাবতেই বুঝতে পারলাম চোখের কোণে এক ফোঁটা জল চলে এসেছে। মাহি আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রুমের ড্রিম লাইটে ওকে সুন্দর লাগছে। ঘুমের সময় মাহিকে দারুণ লাগে। কত রাত যে ওর ঘুমানোর চেহারা দেখে পার করেছি তার হিসেব দিতে পারবো না। কিন্তু আজ 1 মিনিটও ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে না। এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। পরের দিন সকালে আমি অফিসে যাব।
তাই ড্রেসিং টেবিলের সামনে নিজে নিজে রেডি হচ্ছি। আগে প্রতিদিন মাহি আমাকে রেডি হতে হেল্প করতো, টাই বেঁধে দিত, কিন্তু আজ আমি নিজে নিজে রেডি হওয়ার ট্রাই করছি, কিন্তু টাইটা বাঁধতে পারছিলাম না। যা দেখে মাহি অবাক হয়ে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? টাইটা নিজে নিজে বাঁধা শিখে নাও, উপকার হবে। টাই বেঁধে দিয়ে মাহি ওয়াশরুমে চলে গেল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে মাহির বলে যাওয়া কথাটার মানে খোঁজার চেষ্টা করছি। টাই বাঁধা শিখে নেব, তাহলে মাহি সত্যি আমাকে ছেড়ে চলে যাবে এসব ভাবছি। আর অমনি ড্রেসিং টেবিলের উপর রাখা মাহির মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠল। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও মোবাইলটা হাতে নিয়ে অবাক, স্পষ্ট লেখা, কি করছো আমার পরাণ? অফিসে যাওয়ার জন্য কি বের হয়ে গেছো? মেসেজটা সিন করে মাথা চক্কর দিয়ে উঠলো। সিদ্ধান্ত নিলাম এখন আর অফিসে যাব না, মাহিকে নিয়ে ওর বাবার বাসায় যাব। চুপ করে থাকার মানুষ আমি না, অতটা সহ্য শক্তি আমার নেই। সাথে সাথে পকেট থেকে মোবাইলটা বের করে আমার শ্বশুরকে ফোন করতে লাগলাম। আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। শ্বশুর কল রিসিভ করার সাথে সাথে বললাম, আসসালামু আলাইকুম আব্বা। আমার শ্বশুর বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার শ্বশুরকে কোনো কথা বলতে না দিয়ে বললাম, আব্বা আপনি কি বাসায় আছেন? আমার শ্বশুর বলল, হ্যাঁ বাবা। কেন বলো তো? আমি বললাম, একটু ওয়েট করেন, আমি আর মাহি আসছি। আমার শ্বশুর বলল, এনিথিং রং? আমি বললাম, আসলে বলবো। বলেই শ্বশুরকে আর কোনো কথা বলতে না দিয়ে মোবাইলটা কেটে দিলাম। তারপর মাহিকে ডাকতে লাগলাম, মাহি, এই মাহি এদিকে এসো। মাহি বলল, কি হয়েছে, এমন করে ডাকছো কেন? আমি বললাম, চলো। মাহি বলল, আমি অফিসে যাওয়ার জন্য এখন রেডি হয়নি তো। আমি বললাম, আজ অফিসে যেতে হবে না, আমার সাথে চলো। মাহিকে আর কোনো কথা বলতে না দিয়ে ওর হাত ধরে টেনে রুম থেকে বের হয়ে গেলাম। আমার শ্বশুর ড্রয়িং রুমে বসে আছে, আমার শালি হ্যাপির সাথে কথা বলছিলেন। আমি মাহিকে হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে ঢুকতে দেখে ওরা বসা থেকে উঠে গেল। আমার শ্বশুর বলল, বাবা কি হয়েছে তোমার? আমি বললাম, আমার না, আপনার মেয়ের থেকে জিজ্ঞেস করুন। হ্যাপি বলল, আপু কি হয়েছে? দুলাভাই এমন করছে কেন? মাহি বলল, আমিও তো বুঝতে পারছি না, তোর দুলাভাই হঠাৎ এমন কেন করছে? আমার শ্বশুর বলল, বাবা কি হয়েছে আমাকে খুলে বলো। তখন আমি সব কথা আমার শ্বশুরকে একে একে খুলে বলতে লাগলাম। আমার স্ত্রী মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আমার শালী হ্যাপি মন্ত্রমুগ্ধের মতো আমার সব কথা শুনছেন। আমার শ্বশুর উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমার সব কথা শেষ হওয়ার পরে আমার শ্বশুর, আমার শালী এবং আমার স্ত্রী তিনজনে একসাথে হু হু করে হেসে উঠলেন। ওদের এমন হাসি দেখে আমি ভ্যাবাচাকা খেলাম। মনে মনে ভাবলাম, মেয়ের পরকীয়ার কথা শুনে কোথায় আমার শ্বশুর মেয়েটাকে একটা থাপ্পড় দিয়ে বলবে, স্বামী থাকতে এসব কি? তা না, উল্টো আর উনি হাসছেন। কেমন আহাম্মক শ্বশুর। আমার শালীও দেখে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি বললাম, বাবা আপনি আপনার মেয়ের পরকীয়াকে প্রশ্রয় দিচ্ছেন? আমার শ্বশুর বলল, বাপ মেয়ের সম্পর্ক কি পরকীয়াতে পড়ে? আমি বললাম, বাপ মেয়ের সম্পর্ক মানে? তখন আমার স্ত্রী মাহি বলল, ভালোবেসে বিয়ে করে এতদিন সংসার করে তুমি অতটুকুই চিনেছো আমাকে? বিষয়টা আমার কাছে কেমন ঘোলাটে মনে হলো। হ্যাপি তখন বলল, দুলা ভাই ওটা ছিল আমার বাবার নাম্বার, আমার মোবাইলে এবং আপুর মোবাইলে আমার বাবার নাম্বার জানু নাম দিয়ে সেভ করা। আর বাবা প্রতিদিন আপুকে মেসেজ দিয়ে আপুর খোঁজ খবর রাখে। এখন আমি বুঝতে পারলাম পৃথিবীর সবচাইতে বোকা প্রাণীটি আমি বাহার মজুমদার, যে কিনা সবকিছু যাচাই বাছাই না করে নিজের বউকে সন্দেহ করা শুরু করলাম। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।